আসসালামু আলাইকুম। তোমাদের সাথে ভাইয়া মোলের ধারণা ও রাসায়নিক ধারণা অধ্যায়টা নিয়ে একটা লেকচার অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তো আজকে আমাদের দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা বিখ্যাত জিনিস নিয়ে আলোচনা করব, যা দেখে শুনে তোমরা পাগল হয়ে যাবা। এবং এই জায়গা থেকে 1000% তোমাদের 3 মার্ক কমন আসবে, এরকম একটা ম্যাথ করাবো আমরা। এছাড়াও এমসিকিউ কমপক্ষে একটা আর সংজ্ঞা কমপক্ষে 2টা কমন পাইবে আজকে টোটাল লেকচার থেকে। মানে সহজ কথা হলো, আজকের লেকচারটা তোমরা যদি ভালোভাবে দেখো, তোমরা মাস্ট বি 5 থেকে 6 মার্ক কমন পাই যাবে আজকের এই লেকচারটা থেকে। বিশেষ করে 9 তোমরা যাদের কেমিস্ট্রি বার্ষিক পরীক্ষা এক্সাম সামনে আছে, তো তোমাদের তো এই অধ্যায়টা আছে। আর এই অধ্যায় থেকে সৃজনশীল আসবে 2টা। আর তোমরা যদি আজকের লেকচারটা বাইরে দেখো ভালোভাবে, কমপক্ষে তোমরা 6 মার্ক না হলে 8 মার্ক কমন পাইবা। কথা ক্লিয়ার তো? আরেকটা বিষয় হলো, তোমাদের তো সাথে বলছিলাম যে সবার সাথে ভাই চ্যানেলটাকে শেয়ার করে দিবা, আর বাবর ভাইকে সবার সাথে পরিচিত করাই দিবা। তোমাদেরকে আমি কোনো তাড়াহুড়া করে কোনো কিছু শিখাবো না, এমন ভাবে শিখাবো তোমার কাছে মনে হবে যে না, তুমি ওদের সব পারতেছো। এবং তোমাকে আমি কোনো শর্টকাট রাস্তা শিখাবো না। বুঝা গেছো তো? তাহলে তোমরা কি ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা, আর কি করবা, সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার করে দিবা, বন্ধুর কাছে হোক আর বান্ধবীর কাছে হোক। ক্লিয়ার? ওকে। তো আজকে আমরা প্রথমত কিছু সংজ্ঞা শিখবো। তো এই যে এখানে আমার সংজ্ঞা, এখানে 3টা সংজ্ঞা লেখা আছে, এই 3টা সংজ্ঞার একটা একটা 1 মার্ক আসবে মাস্ট বি পরীক্ষায়। এই 3টা সংজ্ঞা থেকে একটা সংজ্ঞা আসবেই পরীক্ষায়। প্রথম সংজ্ঞাটা বলা আছে মোলার দ্রবণ কাকে বলে। তো আমার এখানে লেখা আছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে 1 মোলার দ্রবণ বলে। তো ধরো একটা পাত্র নিলাম, টেম্পারেচার সেম রাখতে হবে, মানে নির্দিষ্ট তাপমাত্রা, মানে টেম্পারেচার বা তাপমাত্রা পরিবর্তন ঘটানো যাবে না। তো নির্দিষ্ট টেম্পারেচারে যদি 1 লিটার দ্রবণের মধ্যে, কয় লিটার দ্রবণ? 1 লিটার। এই যে 1 লিটার দ্রবণের মধ্যে আমি যদি 1 মোল দ্রবীভূত করি, কত মোল? 1 মোল দ্রবীভূত করি, তখন তাকে আমরা বলে থাকি মোলার দ্রবণ। এর আগে তোমাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, দ্রবণ কিভাবে উৎপন্ন হয়। যে দ্রব প্লাস দ্রাবক মিলে উৎপন্ন হয় দ্রবণ, এটা একটু সবাই খাতায় লিখে রাখবা। দ্রব প্লাস দ্রাবক, এটা মিলে উৎপন্ন হয় কি? দ্রবণ। দ্রব প্লাস দ্রাবক মিলে, দুইটা দ্রবের সাথে দ্রাবককে যোগ করলে এটা কি উৎপন্ন হয়ে যাবে? দ্রবণ উৎপন্ন হয়ে যাবে। যেমন ধরো তোমার বাসার মধ্যে মেহমান আসছে, তো বিশেষ করে ধরো মেয়েদের বেলা এটা হয়। তো বাসায় মেহমান আসলে আমরা নর্মালি কি করি, শুরুতে শরবত দিয়ে থাকি। তো তুমি যে আগে কি করো, পানি ঢালো, গ্লাসের মধ্যে পানি ঢালো, এই পানিটা হলো দ্রাবক। এরপরে তুমি এটার মধ্যে ট্যাং, চিনি দাও, এগুলো হলো দ্রব। তো ধরে নাও শুধু ট্যাং দিলা, তো ট্যাং দেওয়ার পর ট্যাংটা হলো দ্রব আর পানিটা হলো দ্রাবক। এই ট্যাং আর পানি মিলে যেটা তৈরি হইলো, যেটাকে আমরা শরবত বলে থাকি, আমি চিনিবিহীন শরবত, ধরো চিনি দেই নেই, তবে শরবত তো হলো যে তোমার ট্যাংও আছে সাথে পানিও আছে। এই ট্যাং সহ পানি হওয়ার ফলে যে ট্যাংটা পাইতেছি, ট্যাংয়ের শরবত যেটাকে আমরা বলে থাকি, এটার নাম হলো দ্রবণ। আর ট্যাংটা হলো দ্রব, আর ওই পানিটাকে বলা হয় কি? দ্রাবক। আশা করি কথা ক্লিয়ার। তাহলে আমরা দ্রব, দ্রাবক এবং দ্রবণ চিনলাম। তাহলে দ্রবণটা কার কার মাধ্যমে তৈরি হবে? দ্রবের সাথে দ্রাবকের মিশ্রণের ফলে দ্রবণ তৈরি হবে। পানিটাকে আমরা বলবো দ্রাবক, আর পানির মধ্যে আমরা যেটাকে দিব চিনি বলি, বা ধরো কি বললাম, চিনি বলি অথবা ট্যাং দিলাম, এগুলা যাই বলি, এগুলার নাম হলো দ্রব, আর পানিটাকে বলবো দ্রাবক। আর এদের মিশ্রণের ফলে যেটা উৎপন্ন হবে ওটাকে আমরা কি বলবো? দ্রবণ বলে থাকবো। তো এখন সংজ্ঞার মধ্যে বলতেছে 1 লিটার দ্রবণ, তাহলে আমরা দ্রবণ চিনলাম। এই 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তখন আমরা তাকে কত মোলার দ্রবণ বলবো? 1 মোলার দ্রবণ বলবো। এবার একটা কথা শোনো, সেমি, সেমি মানে হলো অর্ধেক। সেমি মানে কি? এটা অলওয়েজ মাথা রাখবা, সেমি মানে হলো অর্ধেক। সেমি মানে অর্ধেক মানে কত? 0.5। সেমি মানে অর্ধেক মানে 0.5। তো সেমি মোলার দ্রবণের মধ্যে সংজ্ঞা সব সেম থাকবে, শুধু একটা জায়গায় পার্থক্য। তো সংজ্ঞাটা আমরা কি লিখতেছি দেখো, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে সব সেম থাকবে। 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 বলে, আমি যে মোলার দ্রবণের সংজ্ঞা লিখলাম আর সেমি মোলার দ্রবণের সংজ্ঞার মধ্যে পার্থক্য শুধু এক জায়গায়, ওটা হলো 1 মোল দ্রবীভূত থাকলে বলবো মোলার দ্রবণ। আর 0.5, আমি বলছিলাম সেমি মানে অর্ধেক মানে 0.5,
তো 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তখন এটাকে আমরা বলবো সেমিমোলার দ্রবণ। ক্লিয়ার? তাহলে সব সেম থাকবে, তুমি শুধু মোলার দ্রবণের সংজ্ঞাটা যদি মুখস্থ করো, এই সংজ্ঞাগুলো মুখস্থ করা লাগবে না, শুধু একটা জায়গায় পার্থক্য ঠিক করবা। কি রকম? সেমিমোলার দ্রবণ বললে বলবো শুধু 0.5 মোল, আর ডেসিমোলার দ্রবণ বললে বলবো শুধু 0.1 মোল, আর সব সংখ্যার মধ্যে সেম থাকবে। আমি বোর্ডটা ছেড়ে দিলাম তোমরা সংখ্যাগুলো লেখার জন্য, আর আমি ফার্স্টে একটু বলি, সবাই শুনবা এবং লিখবা। তো সেমিমোলার দ্রবণ বললে সংখ্যা সেম থাকবে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল, সেমি বললে 0.5 মোল, আর ডেসি বললে 0.1 মোল। আর যদি কখনো সেন্টিমোলার বলে, সেন্টিমোলার, ধরো সাপোজ তোমাকে বললো সেন্টিমোলার দ্রবণ কাকে বলে, তো সেন্টিমোলার বললে আমরা বসাবো 0.01। দেখো ডেসি বললে বসাই 0.1, আর সেন্টিমোলার বললে বলবো 0.01। তাহলে সংখ্যা সব সেম, শুধুমাত্র ওই যে মোলের বেলা পার্থক্য, সেমি বললে 0.5, ডেসিমোলার বললে 0.1, আর মোলার দ্রবণ বললে কত মোল হবে? 1 মোল হবে। আশা করি এই সংখ্যাগুলো সবাই ক্লিয়ার। সবাই খাতায় তুলে রাখবো, আমি কিন্তু বোর্ড ছেড়ে দিলাম লেখার জন্য। এবার আসি আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। দেখো খুব মজার জিনিস শিখবো, তোমরা এগুলো দেখে পাগল হয়ে যাবা, মানে তোমাদেরকে এমন জোস কথা বলবো যেটা শুনে তোমরা একবারে পাগল হয়ে যাবা। এবার দেখো আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে কি বলছে দেখো, একটু দেখো। তো মোলারিটির সংজ্ঞাটা পরীক্ষা আসবে, এটা ধরে রাখো 100%। কত পার্সেন্ট? 100% মোলারিটির সংজ্ঞা পরীক্ষা আসবে। মোলারিটির সংজ্ঞা বলতেছে কোন নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। মানে 1 লিটার দ্রবণ আছে, এই একটা নির্দিষ্ট একটা পাত্র নিলাম, এই 1 লিটার দ্রবণ আছে। এবার এই 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব থাকবে, যত মোল দ্রব দ্রবীভূত থাকবে, তত মোলকে বলবো তত মোলারিটি। তো প্রশ্ন আসতে পারে ভাই মোলারিটি আসলে এটা কি করে? মোলারিটি দ্বারা মূলত আসলে দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয় বলতো? মোলারিটি দ্বারা মূলত দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করা হয়। ঘনমাত্রা। ক্লিয়ার? ওকে। তো মোলারিটির সংখ্যাটা বলতেছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। যদি বলা হয় 1 মোলারিটি কাকে বলে, তাহলে সব সেম থাকবে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের 1 মোলারিটি বলা হয়। এই যে ভাই এখানে সংজ্ঞার মধ্যে লিখে দিছি, দেখো 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তার মোলারিটিকে বলবো 1। মোলারিটি দ্বারা মূলত ঘনমাত্রা বোঝায়, আবারও বলতেছি মোলারিটি দ্বারা ঘনমাত্রা বোঝানো হয়। 1 লিটার দ্রবণের মধ্যে যদি 10 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তার মোলারিটি হলো 10 মোলারিটি। 1 লিটার দ্রবণে 100 মোল দ্রব দ্রবীভূত থাকলে তার মোলারিটি হবে 100 মোলারিটি। এই যে যত মোল হবে তার ঘনমাত্রা তত হবে। 10 মোল 10 মোলারিটি, 1 মোল 1 মোলারিটি, 20 মোল 20 মোলারিটি। তাহলে আমার মোলারিটির সংখ্যাটা এটাই বলতেছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল থাকবে তাকে তার তত মোলারিটি বলবো। 1 মোল থাকলে 1 মোলারিটি, 2 মোল থাকলে 2 মোলারিটি, 3 মোল থাকলে 3 মোলারিটি। আশা করি কথাটা আমার সবাই বুঝারই কথা। এবার আসি, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি কিন্তু এগুলো সব তোমাকে তোমার বইয়ের মধ্যে ওইভাবে গোছালো নাই ভাই, কিন্তু তোমার সাথে একবার গোছালো ভাবে লিখে দিলাম। এগুলো খুবই মাথায় রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট এবং লাগবে, মাস্ট বি। যদি কখনো মোলার দ্রবণ কথা বলে, মোলার দ্রবণের ঘনমাত্রা বললে মাথায় রাখতে হবে 1 মোলারিটি। যদি তোমাকে কখনো প্রশ্ন বলে সেমি মোলার দ্রবণ বললে তোমার মাথায় রাখতে হবে সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা হবে 0.5 মোলারিটি। যদি কখনো তোমাকে ডেসিমোলার দ্রবণ বললে মাথায় রাখতে হবে তার দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলারিটি। যদি কখনো তোমাকে বলে সেন্টিমোলার দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা একই কথা, তাহলে হবে কত? 0.01 মোলারিটি। যদি কখনো বলা হয় মিলি মোলার দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি কত? 0.201 মোলারিটি। আশা করি ভাই এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে এগুলা মাথায় রাখতে হবে। আমি আবারও বলতেছি এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা এগুলো ডিরেক্টলি মুখস্থ। মোলার দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি, ঘনমাত্রা বা মোলারিটি সেম কথা। সেমি মোলার দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা 0.5, ডেসিতে 0.1, সেন্টিতে 0.01, মিলি মোলার দ্রবণের ঘনমাত্রা হবে কত? 0.001 মোলারিটি। আশা করি আমরা মোলারিটির সংজ্ঞাটাও বুঝে গেলাম। ওকে, এবার আসি আমরা আমাদের মোলারিটি। তাহলে কি বুঝলাম? মোলারিটি দ্বারা মূলত আমরা বুঝি কি ঘনমাত্রা কিভাবে প্রকাশ করা হয়, মোলারিটি দ্বারা ঘনমাত্রা প্রকাশ করা হয়। তো এবার আসি আমরা আমাদের আজকের যে ম্যাথের যে টপিকসটা শুরু হবে এই জায়গা থেকে, ম্যাথের টপিকসটা মোলারিটিতে প্রকাশিত দ্রবণের ঘনমাত্রাটা।
তো মোলারিটিতে প্রকাশিত দ্রবণের ঘনমাত্রা বের করা একটা সূত্র, বিখ্যাত একটা সূত্র ভাই, তোমাকে সূত্রটা মাস্ট বি মুখস্থ রাখতে হবে। আমি বড় করে লিখতেছি, 1000 ডাব্লিউ সমান এস এম বি। এটা ভাই সবার মুখস্থ রাখতে হবে, সবাই মুখস্থ করো, এটা মাস্ট বি, মাস্ট বি। 1000 ডাব্লিউ সমান এস এম বি। এখন প্রশ্ন আসতে পারে ভাই ডাব্লিউ ফোর কি? ভাই তোমাকে ডাব্লিউ ফোর লিখে দিচ্ছি। ডাব্লিউ ফোর গ্রামে ভর, এস এর ফোর ঘনমাত্রা, এম মানে আণবিক ভর, বি মানে কি আয়তন, বি মানে আয়তন। এখন আসি দেখো, আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো এখানে। তো মোলারিটিতে প্রকাশিত দ্রবণের ঘনমাত্রা সূত্র কি? 1000 ডাব্লিউ সমান এস এম বি। 1000 ডাব্লিউ সমান কি? এস এম বি। এটা ডিরেক্টলি তোমাকে সবাই মুখস্থ রাখতে হবে। তো আমি তোমাদের সাথে এই যে সূত্রটা লিখলাম এটা থাকুক, আমি তোমার সাথে একটু হালকা কথা বলে আসি। আমরা মোলারিটিকে, এই যে দ্রবণের ঘনমাত্রা কি, আমরা যে দ্রবণের যে ঘনমাত্রা আছে, দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা চিনার উপায়, দ্রবণের ঘনমাত্রা কি চিনার উপায়, এগুলো ভাই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। দ্রবণের ঘনমাত্রা চিনার উপায়টা হলো, শেষে কি থাকবে জানো? এম থাকবে। কি থাকবে? এম থাকবে। এম মানে মোলারিটি, এম মানে কি মোলারিটি। তার মানে তুমি দ্রবণের ঘনমাত্রা কিভাবে বুঝবা? এখন আমি তোমাকে যে প্রশ্ন করি, ভাই আমাকে আপনি এমন একটা ক্লু বলেন যেটা দেখলে বুঝবো এটা দ্বারা ঘনমাত্রা বোঝায়, নামের শেষে মানে তোমার সংখ্যা শেষে যদি বড় হাতের এম দেখো, তাহলে তোমাকে এটা দ্বারা বুঝতে হবে এটা দ্বারা ঘনমাত্রা বোঝায়। আমার কথা মনে থাকবে তো? এবার আসি দেখো, আমি তোমাদেরকে আমার আগের লেকচারে মূল সংখ্যা বের করার সূত্র শিখেছিলাম, n ইকুয়াল টু s ইন্টু বি। n ইকুয়াল টু কি? s ইন্টু বি। n এর পরিচয় ছিল কি বলতো আমাকে একটু সবাই সুইট ভাষায়? n এর পরিচয় ছিল মূল সংখ্যা। n এর পরিচয় কি ছিল? মূল সংখ্যা। s এর পরিচয় কি ছিল? s এর পরিচয় ছিল ঘনমাত্রা। s এর পরিচয় কি? s এর পরিচয় ঘনমাত্রা। আর b এর পরিচয় কি ছিল? b এর পরিচয় ছিল আয়তন। b এর পরিচয় কি? আয়তন। এখন আমি যদি তোমাকে বলি যে আচ্ছা আমি ঘনমাত্রার এককটা বের করি, তাহলে ঘনমাত্রা এককটা বের করলে n is equal to s into b, তাহলে আমি যদি s এর মানটা বের করি s equal to n by b। ওকে, এত সুইট। এবার আসি, আমি যদি বলি যে মোল সংখ্যা কি দ্বারা প্রকাশ করি? এম, এম ও এল, মোল। আর আয়তন আমরা এখানে কোন এককে? লিটার এককে। তাহলে এটাকে আমরা বলতে পারি মোল পার লিটার, মোল পার লিটার। হ্যাঁ, এটা লিটার, মোল পার, এটা 1, এটা মোল পার লিটার। তাহলে এখান থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখলাম, ঘনমাত্রা চিহ্নের উপায় হলো নামের শেষে এম থাকবে, মানে মোলারিটিতে প্রকাশ করা হয়। আর ঘনমাত্রার এককটা হলো মোল পার লিটার, এটা মুখস্থ রাখতে হবে। ঘনমাত্রার একক হলো মোল পার লিটার। ক্লিয়ার? ওকে। তো এছাড়াও কখনো কখনো মোল পার লিটার না লিখে আমরা সরাসরি এম লিখলেও হয়, তাহলে ঘনমাত্রা একটা মোল পার লিটার বা শুধু এম এটা লিখলেও চলে। আমার কথা ক্লিয়ার? ওকে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমাদের ঘনমাত্রাটা এই ওদের একটা খুবই আলোচনা টপিকস, এটা আসেই পরীক্ষা, কেন জানি এটা যেন সবার পছন্দের টপিকস। ঠিক আছে, ছেলেদের যেমন সুন্দরী মেয়ে পছন্দ, ঠিক তেমনই স্যারদের 1000 ডাব্লিউ সমান এসএমবি পছন্দ। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে দ্রবণের ঘনমাত্রা আমি কিভাবে চিনবো, শেষে বড় হাতের এম থাকবে, অথবা মাঝে মধ্যে যদি কখনো মোল পার লিটার দেওয়া থাকে, এটা দ্বারা তুমি বুঝবা ঘনমাত্রা বোঝানো হয়ে থাকে। এরপর আমরা একটা সূত্র লিখলাম n ইকুয়াল টু s ইনটু b, এখান থেকে s ইকুয়াল টু n বাই b, মোল, মোল, আয়তন একক লিটার, জাস্ট মোল পার লিটার। তাহলে ঘনমাত্রা একটা হলো কি মোল পার লিটার। ওকে, আমরা আশা করি এগুলা সব ক্লিয়ার হয়ে গেলাম। লিখছো তো সবাই খাতায়? ওকে। তো এখন আসি দেখো, আমাদের মানে পরীক্ষার মধ্যে যখন অনেকে যখন তোমাকে ঘনমাত্রা বের করতে বলে, আমরা জানি এখানে এস এর পরিচয় ঘনমাত্রা, তাহলে প্রশ্ন বললো যে ভাই আপনি ঘনমাত্রা মান বের করবেন কিন্তু আপনি 1000 ডাব্লিউ সমান এসএমবি কেন লিখলেন, আপনি এস এর সূত্রটা কেন লেখেন নাই? আমি কাউকে কখনো একবারও বলি না তোমরা এস এর সূত্র মুখস্থ করো। আমি আমার অফলাইনে বেসে প্রত্যেককে এই কথাটা বলি যে 1000 ডাব্লিউ সমান এসএমবি মুখস্থ করার জন্য। কারণ কি, 1000 ডাব্লিউ সমান এসএমবি যখন তুমি মুখস্থ করবা, তখন তোমাকে এটা থেকে যার মানের মান বের করতে বলবো ওটা বের করতে পারবা। যেমন ধরো আমি তোমাকে বললাম যে ঘনমাত্রা লাগবে, তো ঘনমাত্রা লাগলে তুমি কি লিখবা? s ইকুয়াল টু 1000 ডাব্লিউ উপরে থাকলো, 1000 ডাব্লিউ উপরে থাকলো, নিচে কাকে বসাই দিবা? এমবি বসাই দিবা। সাপোজ তোমাকে যদি বলা হয় কি, সাপোজ ধরো তোমাকে আমি বললাম ঘনমাত্রা বের করো, এটা ঘনমাত্রা কত, এটা ঘনমাত্রা কত, তখন তুমি এখান থেকে এইভাবে লিখলা। এখন আমি তোমাকে বললাম যে 2 নম্বর কথা বললাম যে এখানের মধ্যে এই দ্রবের ভর কত, ধরো আমি বললাম ভর কত, দ্রবের ভর। হ্যাঁ, সাপোজ ধরো আমি বললাম দ্রবের ভর কত, তো তখন তুমি দ্রবের ভর কি লিখবা? ডাব্লিউ সমান কি বসাবা? এস এম বি বাই কত? এস এম বি বাই 1000।
ধরো সাপোজ আমি তোমাকে বললাম দেখো আণবিক ভর কত, কি আণবিক ভরের মান কত। তো তোমাকে আমি সব ডাটা দিয়ে বললাম এখান থেকে আণবিক ভরের মান বের করো। তখন তুমি আণবিক ভরের মান কিভাবে বের করবা? m ইজ ইকুয়াল টু 1000 W বাই এসবি। এখন প্রশ্ন হলো যে ভাই আমি যদি তোমাকে এইরকম ভাবে প্রত্যেকের জন্য সূত্র মুখস্থ করাই তোমার একটু মুখস্থ থাকবে না, কিন্তু তুমি যদি এটা মুখস্থ রাখো যে 1000 W সমান এসএমবি, এই সূত্রটা মুখস্থ রাখো, তাহলে তোমাকে আমি এখান থেকে ঘনমাত্রা বলি, আণবিক ভর বলি, আয়তন বলি বা দ্রবের ভর বলি, যেটার মানই বের করতে বলি না কেন, আমি এই সূত্র থেকে মানটা বের করতে পারবো। আশা করি ভাই তোমাদেরকে কি বুঝালাম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে ডাব্লিউর পরিচয় হলো কি দ্রবের ভর, সেটা কি থাকবে গ্রামে থাকবে, গ্রামে ভর দেওয়া থাকবে। প্রশ্ন তোমাকে ভরের মানটা যদি এটা গ্রামে দেওয়া থাকবে, আমি আবার বলি তোমার প্রশ্নে যে ভরটা গ্রামে দেওয়া থাকবে ওটা হলো ডাব্লিউ এর মান। এস মানে ঘনমাত্রা, আমি একটু আগে বুঝলাম কিভাবে ঘনমাত্রা চিনবা। এম মানে আণবিক ভর, এটা তো আমরা বুঝবোই আণবিক ভর কিভাবে হিসাব করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ এই সূত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাকে বলবো, এটা মাস্ট বি মাথায় রাখতে হবে। এটা হলো আয়তনটা 1000 W সমান এসএমবি, যখন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব অবশ্যই আয়তনটা হতে হবে মিলিলিটার এককে। কোন এককে হতে হবে? অবশ্যই এটা মিলিটার এককে থাকতে হবে। যদি কখনো যদি প্রশ্ন হলো ভাই আমি আয়তনটাকে লিটার এককে বসাবো, তাহলে তোমার এই সূত্রটা খাটবে না। তোমাকে আয়তন লিটার এককে বসালে তখন তোমাকে লিখতে হবে শুধু ডাবল ইকুয়াল টু এসএমবি। যাক আমি ওই দিকে আলোচনায় যাব না, তবে তোমাকে আমি আবার সতর্ক করতেছি 1000 W সমান এসএমবি সূত্র যখন আমরা অ্যাপ্লাই করব তখন মাস্ট বি আয়তনটা মিলিলিটার এককে থাকতে হবে। ভাই আমি পাশে লিখে রাখছি মিলিলিটার এককে থাকতে হবে। তাহলে আমরা মোলারিটিতে প্রকাশিত দ্রবণের ঘনমাত্রা যেটা বের করলাম, আমি এই যে এটা হলো মূলত সূত্রটা, ঘনমাত্রা বের করার সূত্র। তবে আমার কথা হলো আমরা এটা মুখস্থ রাখবো না, আমরা এটা মুখস্থ রাখবো 1000 W সমান এসএমবি। এরপরে এখান থেকে আমাকে যার মান বের করতে বলবে, ঘনমাত্রা বের করতে বলে এটা, দ্রবের ভর বের করতে বললে এটা, আণবিক ভর বের করতে গেলে এটা, যা যখন যেটা প্রয়োজন হবে আমরা এটা অ্যাপ্লাই করব। আশা করি ক্লিয়ার। ওকে ওকে ওকে, সবাই খাতায় তুলে ফেলো, সবাই খাতায় তুলে ফেলো। এবার আসি আমরা নেক্সট আলোচনায় যাব। এখন আসি আমাদের একটা ম্যাথ দিল কোশ্চেন নাম্বার 30, এটা কোন সালে আসছে? এটা কুমিল্লা বোর্ড 2024 আসছে। প্রশ্ন আমাকে বলতেছে দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কি? দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা বলতে আমাকে দুইটা উদাহরণ, একটা নাম হলো কস্টিক সোডা আর একটা নাম হলো সালফিউরিক অ্যাসিড। এখন প্রশ্ন আসতে পারে ভাই কস্টিক সোডার সংকেত কি? কস্টিক সোডার সংকেত হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডার সংকেত কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কালিটা কি দেখা যাচ্ছে? আমাকে একটু বলো, তোমরা একটু বলো, না বললে ভালো লাগে না। কস্টিক সোডার সংকেত কি? কস্টিক সোডার সংকেত হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। আর সালফিউরিক অ্যাসিডের সংকেত কি বলো তো বাচ্চারা? H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2SO4। ওকে 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 ওকে, এবার দেখো আমরা এটা মানে এটা সমাধান করব। তো এখন আমাকে এ দ্রবণের ক্ষেত্রে, আমরা এ দ্রবণের ক্ষেত্রে উত্তর, হ্যাঁ অ্যানসার এ দ্রবণের ক্ষেত্রে, এই দ্রবণের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে কার মান? ঘনমাত্রা। আমাকে বলছে উভয় দ্রবণের ঘনমাত্রা সমান হবে কিনা। এখন আসি একটু কুল মেজাজে দেখি, একটু কুল মেজাজে। ও ভাইয়ারা তোমরা একটু কুল মেজাজে দেখো। আমার প্রশ্নটা ডাব্লিউ কিভাবে বুঝবো? কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, আবার বলে রাখি সালফিউরিক অ্যাসিড মানে H2SO4। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম 1000 W সমান এসএমবি, যখন সূত্র আমরা অ্যাপ্লাই করছিলাম তখন বলছিলাম ডাব্লিউ কিভাবে চিনবো? গ্রাম এককে যেটা দেওয়া থাকবে সেটাকে ডাব্লিউ বুঝবো। এখন গ্রাম, কত গ্রাম বলা আছে বলো তো? 2 গ্রাম। 2 গ্রাম কত গ্রাম বলা আছে? এই যে দেখা আছে 2 গ্রাম, তার মানে এটা হলো ডাব্লিউ এর মান 2 গ্রাম। এখন আসি দেখো, এই যে এখানে প্রশ্নতে 300 মিলিলিটার বলে দিছে, 300 মিলিলিটার মানে হলো এ দ্রবণেরও আয়তন হলো 300 মিলিলিটার, বি পাত্রের দ্রবণের আয়তন হলো কত মিলিলিটার? 300, মানে দুটোটারই আয়তন হলো 300 মিলিলিটার, মানে এটারও 300 মিলিলিটার ওটারও 300 মিলিলিটার। তাহলে বীর মানটা কত বলে দেওয়া আছে প্রশ্নে বলো তো? বীর মানটা বলে দেওয়া আছে 300 মিলিলিটার। ওকে, এবার আসি আমাকে আরেকটা জিনিস লাগবে, যেহেতু ঘনমাত্রা মানটা বের করতে হবে তাহলে আমাকে লাগবে আণবিক ভর। তাহলে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, কস্টিক সোডার নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের কি আণবিক ভর। এখন আমি তোমাদেরকে আমার আগের লেকচারে আমি তোমাকে আণবিক ভর কিভাবে বের করতে শিখাইছিলাম। আণবিক ভর m এর মান কিভাবে হবে? সোডিয়ামের পারমাণবিক ভর কত বলো তো? 23 প্লাস অক্সিজেনের কত? অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের কত? 1, তো যোগ করলে হবে কত? 40। ঠিক আছে, এবার আসি আমরা এ দ্রবণের ক্ষেত্রে। এখন আমাকে কি কি কার মান বের করতে হবে? ঘনমাত্রা। ঘনমাত্রা মানে এস এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে সূত্র লিখবো, কি লিখবো?
যে 1000 সমান কি সূত্র, এস এম বি। তো এখান থেকে আমরা আমার এস এর মান দরকার, তো এস ইজ ইকুয়াল টু কি বসাবো, 1000 বাই কি এম বি। তাহলে এখান থেকে 1000 রাখলাম ইনটু ডাব্লিউ এর মান কত 2, এম এর মান কত 40 আর ভি এর মান কত 300। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যা আসবে অ্যান্সার তাই। তার ঘনমাত্রা 1000 ইন্টু 2 বাই 40 ইন্টু 300, তাহলে তার ঘনমাত্রা আসছে কত 0.16 একক কি বসাবো, মোল পার লিটার। ঘনমাত্রা একক মোল পার লিটার। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে আমি আবার বুঝাচ্ছি এই দ্রবণের ঘনমাত্রা কিভাবে বের করলাম। আমাকে যখন এখন প্রশ্ন আসতে পারে ভাই আমরা কিভাবে বুঝবো এই সূত্রটা অ্যাপ্লাই করব। যখন তোমাকে আয়তন বলে দেওয়া আছে, যখন তোমাকে ডাব্লিউ এর মান বলে দেওয়া আছে, আর এম এর মান তো প্রত্যেকটা যে তোমার যে যৌগ থাকবে তার তো আণবিক ভর অটো থাকেই সবার। যখন সহজ করতে হলো তোমাকে আয়তন আর যখন ডাব্লিউ মান বলে দেওয়া থাকবে তখন তুমি অটোই 1000 ডাব্লিউ সমান এসএমবি সূত্র অ্যাপ্লাই করে এস এর মানটা বের করতে হবে। তো 1000 ডাব্লিউ সমান এসএমবি, তাহলে ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এই যেহেতু এস এর মানটা বের করতে হবে এমবিটাকে পাঠিয়ে দিলাম নিচে চলে আসলো, এখানে ছিল গুণ আকারে থাকলে ভাগে চলে যায়। 1000 ডাব্লিউ মান 2, এম এর মান বসালাম 40 আর ভি এর মান 300, জাস্ট ক্যালকুলেশন করছি। তাহলে আমার এই দ্রবণের ঘনমাত্রা পেয়ে গেলাম কত 0.16 মোল পার লিটার। তাহলে আমরা এ দ্রবণের ঘনমাত্রা পেয়ে গেলাম, আমি পাশে লিখে রাখি এ দ্রবণের ঘনমাত্রা হলো 0.16 মোল পার লিটার। ওকে, এবার আসি আমাকে বি পাত্রে বি দ্রবণের হিসাবটা করব। দেখো এবার আমরা এবার বিটা হিসাব করব, ঠিক আছে। বি দ্রবণের ক্ষেত্রে তো সূত্র সেম, 1000 ডাব্লিউ সমান এস এম বি, এতটুকু সেম। এবার শুধু এই জায়গাটা চেঞ্জ করব, ঠিক আছে। এখন আসি এখানে ডাব্লিউ মান কত গ্রাম বলে দিয়েছে প্রশ্ন, বলো তো ডাব্লিউ গ্রাম এখানে 2 গ্রাম, বি এর মান 300 মিলিলিটার। বাট এখানে আমরা কি এখন আর কি এর মান সোডিয়াম হাইড্রোক্সাইড বসানো যাবে, এখন তো এটা নাম হলো সালফিউরিক অ্যাসিড। তাহলে এবার আমরা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করব, সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কিভাবে হবে, এটা 98, যদিও আমি জাস্ট তোমাদেরকে তারপরে দেখাই দিতেছি। হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1 ইনটু হাইড্রোজেন আছে 2টা, এই কারণে 2 প্লাস সালফারের পারমাণবিক ভর হলো 32 প্লাস আমি জানি প্রত্যেকটা পরমাণু মাঝখানে যোগ দিতে হয়, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16 ইনটু 4। তো ক্যালকুলেশন করে তোমরা দেখবা কত আসবে, 98 আসবে, ঠিক আছে। তোমরা এটা ক্যালকুলেশন করে এটা 98 আসবে। তাহলে এবার আসি আমরা এখান থেকে কি করব, যা সূত্রের মধ্যে মানটা বসাই দিব, সূত্রের মধ্যে মানটা বসাই দিব। তো এবার আসি রাখবো 1000 রাখলাম ইনটু ডাব্লিউ মান কত 2, এম এর মান কত বসাবো, এম এর মান 98 বসাবো ইনটু ভি এর মান কত 300। তো যদি ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে কত আসে দেখো 1000 ইনটু 2 বাই 98 ইনটু 300, ক্যালকুলেশন করলে आंसर আসতেছে 0.68, হ্যাঁ সরি 0.068 0.068 মোল পার লিটার। অতএব তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমাকে তারা প্রশ্ন বলছে যে দ্রবণের ঘনমাত্রা সমান হবে কি না। অতএব আমরা দেখলাম দুইটা পাত্রের দ্রবণের ঘনমাত্রা সমান নয়, অতএব অ্যান্সার কি লিখবো, অতএব অ্যান্সার লিখবো ঘনমাত্রা সমান হবে না। অতএব দ্রবণের ঘনমাত্রা কি হবে না, ঘনমাত্রা সমান হবে না, সমান হবে না। আশা করি ভাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। খুবই সহজ এবং ইজি মেথড। আমরা কোন বোর্ড সমাধান করছি, এটা আমরা কুমিল্লা বোর্ড 24 সমাধান করছি। ওকে, সবাই খাতায় তুলে ফেলো, সবাই খাতায় তুলে ফেলো। আমরা খাতায় তোলার জন্য সুযোগ দিয়ে দিলাম। স্ক্রিনশট মারছো তো নাকি? ওকে 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 ওকে, নেক্সট ম্যাথ সমাধান করব। নেক্সট ম্যাথ আমাকে কি বলতেছে, 100 মিলিলিটার বলে দিয়েছে। কত মিলিলিটার, 100 মিলিলিটার। এখানে লেখা আছে 75 গ্রাম। একটু আমি জাস্ট তারপর একটু দেখাচ্ছি কত গ্রাম, 45 গ্রাম, সরি 75 গ্রাম। তাহলে এখানে এটা বলে দিয়েছে 75। আচ্ছা আমি একটু এখানে আবার লিখে দিই, এই যে 75, হ্যাঁ 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ। আর এখানে কত মিলিলিটার, 100 মিলিলিটার। ওকে, তো এবার আসি আমরা এটা সমাধান করব। আমাকে প্রশ্ন কি বলতেছে, প্রশ্ন আমাকে বলতেছে কি বি পাত্রের ঘনমাত্রা নির্ণয় করা। তো বি পাত্রের ঘনমাত্রা বের করার জন্য আমরা সূত্র লিখব, উত্তর অ্যান্সার লিখব। আমরা জানি কি সূত্র জানি বলো তো, বলো আমাকে একটু। ঘনমাত্রা বের করার জন্য আমরা জানি
1000 ডাব্লিউ সমান এসএমবি। তো এখান থেকে আমার ঘনমাত্রা বের করতে হবে, এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই কি এম বি। এই ম্যাথ করার সময় অবশ্যই মাস্ট বি এখানে এই পাশে দিয়ে লিখতে হবে। এখানে এখানে আমার কাছে আমি বলছি যেটা গ্রামে দেওয়া থাকে সেটা হলো ডাব্লিউ এর মান। এখানে ডাব্লিউ কত গ্রাম দেওয়া আছে, এখানে ডাব্লিউ 75 গ্রাম দেওয়া আছে। এরপরে আসি আমার কাছে বির মান কত দেওয়া আছে, 100 মিলিলিটার। আমরা জানি আয়তনটা মিলিলিটার এককে বসাতে হয়। এরপরে এম এর মান কত, সালফিউরিক অ্যাসিড আমরা জানি সালফিউরিক অ্যাসিড একটু আগে শিখলাম H2SO4, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড কত 98। আর আমার কাছে এম এর মানটা জাস্ট কার মান লাগবে, এস এর মানটা লাগবে। তো আমরা মানগুলা বসাই দিই, মান বসালে যা আসবে তাই বসাবো। 1000 ডাব্লিউ এর মান কত 75, এম এর মান কত 98 আর বি এর মান কত 100। তো ক্যালকুলেশন করলে যা আসবে তাই ইন্টু 75 বাই 98 ইন্টু 100। তো ক্যালকুলেশন করলে আসবে 7.65 কি মোল পার লিটার। আশা করি ক্লিয়ার। ওকে, আশা করি সবাই ম্যাথটা ক্লিয়ার। আমরা কি করলাম তাহলে 1000 ডাব্লিউ সমান এসএমবি, এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এমবি। 1000 ডাব্লিউ মানে 75 বলে দিছে। এরপরে সে এম এর মানটা বসালাম। সালফিউরিক অ্যাসিড আণবিক ভর আমরা জানি, আগের ম্যাথে সমাধান করে দেখালাম 98 আর বি এর মান প্রশ্নে 100 মিলিলিটার বলছে, 100 বসাই দিলাম। তো ক্যালকুলেশন করার পরে আমরা বি পাত্রের ঘনমাত্রা বের করে ফেললাম কত 7.65 মোল পার লিটার, 7.65 মোল পার লিটার। আশা করি ভাই ম্যাথটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ক্লিয়ার নাকি? ওকে, এবার আসি আমরা এই ম্যাথটা সমাধান করব। এই ম্যাথটা আমাকে একটু অন্য আঙ্গিকে প্রশ্ন বলছে, আমাকে বলতেছে এ পাত্রে দ্রবের অণুর সংখ্যা নির্ণয় করো। ভাই অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে আমাকে। পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট দেওয়া আছে আর 0.75। দেখো তো ভাই এখানে কি বলা আছে, এম বলা আছে না বড় হাতের এম? আমি না বলছি বড় হাতের এম দেখলে কি বুঝতে হবে, বড় হাতের এম দেখলে আমাকে বুঝতে হবে এটা দ্বারা আমাকে ঘনমাত্রা বোঝায়। কি বোঝায় বলো তো, ঘনমাত্রা বোঝায়। আর আমাকে আয়তন দেওয়া আছে 200 মিলিলিটার। এখন আমাকে প্রশ্নে বলতেছে এ পাত্রের দ্রবের অনুসংখ্যা নির্ণয় করো। আমি তোমাকে প্রথম লেকচারে আমি অনুসংখ্যা বের করে একটা টেকনিক শিখালাম। যদি তোমার কাছে গ্রাম দেওয়া থাকে, গ্রাম দিয়ে যদি অনুসংখ্যা বের করতে বলে, তখন আমরা বলছিলাম যে এক মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে। আমি তো আমার প্রথম লেকচারটা তোমরা মাস্ট বি দেখবা, দেখলে কিন্তু এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এক মোলের মধ্যে কত সংখ্যক বলতো, অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে, অণু থাকে বা পরমাণু থাকে। মানে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মানে এক মোলের মধ্যে এত সংখ্যক অণু থাকে, এক মোলের মধ্যে এত সংখ্যক পরমাণু থাকে, অথবা এক মোলের মধ্যে এত সংখ্যক আয়ন থাকে, জানি তো? ওকে, আবার আমরা জানি এক মোল মানে হলো তোমাকে যে যৌগটা দেওয়া থাকবে তার আণবিক ভর বা পরমাণুর বেলায় পারমাণবিক ভর, অণুর বেলায় আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করো তখন তাকে আমরা আবার এক মোল বলতে পারি। যেমন ধরো এই সোডিয়াম কার্বনেট, সাপোজ আমি একটু তোমাকে ম্যাথটা একটু ডিটেইলসে বোঝাচ্ছি। দেখো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের কি ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। একটু ভাই মনোযোগ দাও, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? তো সোডিয়াম হলো 23, সোডিয়াম আছে দুইটা, প্লাস ইনটু 2 প্লাস কার্বনের পারমাণবিক ভর হলো কত 12 যোগ অক্সিজেনের কত 16 ইনটু অক্সিজেন আছে কত 3। তাহলে 23 দ্বিগুণে কত, সরাসরি ক্যালকুলেটর করি, এত ইয়া দরকার নাই। 23 ইনটু 2 প্লাস 12 যোগ 48 106 কত 106, সোডিয়াম কার্বনেট 106। তো এখন দেখো 106 গ্রাম, 106 গ্রাম সমান কিন্তু 1 মোল। 106 গ্রাম সমান কয় মোল? 1 মোল। আবার তুমি এটা জানো 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে 6.023 × 10 টু দি পাওয়ার 23। তাহলে আমরা 106 গ্রাম সমান কত 6.023 × 10 টু দি পাওয়ার 23 অণু বলতে পারি। তার মানে সহজ করে আমি বুঝালাম এটা তোমাকে, আমার কাছে যদি গ্রাম দেওয়া থাকে, কোনোভাবে যদি আমার কাছে যদি গ্রামের মান দেওয়া থাকে, তাহলে আমি অনুসংখ্যা বের করতে পারি। তাহলে তুমি যদি আমার আগের ভিডিওটা দেখো, তাহলে আমার ওইখানে কিন্তু অনেকগুলো ম্যাথ ছিল। এরকম বলা ছিল 1 গ্রাম, ধরো 1 গ্রাম সোডিয়াম কার্বনেটের অনুসংখ্যা কত, 11 গ্রাম সোডিয়াম কার্বনেটের অনুসংখ্যা কত, এগুলো বলা আছে কিন্তু। তো আমার প্রশ্নের মধ্যে, এই প্রশ্নের মধ্যে যদি এরকম কোনোভাবে বলে দিত, একটা গ্রামের কথা মেনশন করে দিতে পারতো, তারা যদি দিত, তাহলে আমি বলতে পারতাম 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের অনুসংখ্যা হলো অ্যাভোগাড্রো সংখ্যক, একের জন্য কত, আর এখানে যত গ্রাম বলতো প্রশ্নে তত গ্রামের জন্য কত। কিন্তু দুঃখের বিষয় হলো তারা আমাকে এখানের মধ্যে গ্রামের কথা বলে দেওয়া নাই।
তাহলে আমাকে কি করতে হবে, আগে আমি দেখতে হবে এই পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেটটা কত গ্রাম আছে। এই পাত্রের মধ্যে আমাকে আগে শুরুতে কি বের করতে হবে, সোডিয়াম কার্বনেট কত গ্রাম আছে আগে আমাকে বের করতে হবে। তো তুমি তো জানো তোমার কাছে ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর প্রত্যেকটা যৌগের আণবিক ভর তো অটোই দেওয়া থাকে, তাহলে আয়তন আছে, ঘনমাত্রা আছে, আণবিক ভর আছে। তাহলে দ্রবের ভর বের করার সূত্র কি জানি বলতো, 1000 ডব্লিউ সমান এস এম বি। তাহলে আগে আমরা উত্তর লিখবো, এটা উত্তর। উত্তর তাহলে আমরা শুরুতে কি লিখবো, আমরা জানি লিখবো, তোমরা একটু সুইট ভাষায় লিখবা। আমরা জানি ক্লাসের কোনো অগঠনের কথা না, আমরা জানি 1000 ডাব্লিউ সমান এসএমবি। আমরা জানি 1000 ডাব্লিউ সমান কি বলতো, আমরা জানি 1000 ডাব্লিউ সমান এস এম বি। আচ্ছা এখন বলো তো তোমার আসলে মূলত মেইন ইন্টেনশনটা কার মান বের করা? আমার কিন্তু মেইন ইন্টেনশনটা হলো ডাব্লিউ এর মান বের করা। কার মান বের করা বলো বলো বলো, ডাব্লিউ এর মান বের করা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডাব্লিউ সমান এস এম বি বাই কত 1000। তাহলে এস এর মান কত বলছে প্রশ্নে 0.75, এই যে 0.75। এবার এম এর মান দরকার, এখানে আমরা একটু 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 আমি একটু যেটা বের করছি আমি এখন এখানে এটা জাস্ট ডিরেক্টলি লিখে দিই এখানে আয়তন। আচ্ছা বাংলা কি লিখবো, বাংলা লিখলে লিখতে পারো, না লিখলে কোনো প্রবলেম নাই। এখানে আয়তন মানে মূল কথা লিখতে হবে। এখানে আয়তন বির মান কত প্রশ্ন বলে দিছে, এখানে আয়তন বির মান বলে দিছে 200 মিলিলিটার। এরপরে আসি আমাকে ঘনমাত্রা বলে দেওয়া আছে, ঘনমাত্রা এস এর মান বলে দেওয়া আছে। আমি বলছি ঘনমাত্রা চিহ্নের উপায় কি, বড় হাতের এম দেখলে তো 0.75 মোলারিটি। আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করব, সোডিয়াম কার্বনেটের কি ভর, আণবিক ভর। তো এটা আণবিক ভরটা কিভাবে বের করবো বলো তো, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর এম এর মানটা, তো সোডিয়ামে কয়টা, সোডিয়ামে হলো 23, 23 ইন্টু 2 প্লাস কার্বনের হলো 12 প্লাস অক্সিজেন 16 ইন্টু কত 3, তো ক্যালকুলেশন করলে কত আসে 106। আর আমাকে দ্রবের ভর বের করতে হবে, ঠিক আছে, দ্রবের ভর, দ্রবের ভর, দ্রবের ভর ডাব্লিউ এর মানটা ওয়াট, এটা আমরা বের করব সবার আগে। ওকে তাহলে এবার আসলে জাস্ট মানগুলো বসাই, 0.75, এম এর মানটা কত, এম এর মানটা হলো 106, আর বি এর মানটা কত, বি এর মানটা হলো 200, আর নিচে বসাবো 1000, কত বসাবো 1000। তো এটা ক্যালকুলেশন করি আমরা এটাকে, তো ক্যালকুলেশন করলে যা আসবে তা 0.75 ইন্টু 106 ইন্টু 200 ভাগ নিচে বসাবো কত 1000। তো ক্যালকুলেশন করলে আমরা দেখতেছি 15.9 গ্রাম। 15 কত গ্রাম বলো তো, 15.9 গ্রাম। তার মানে সহজ কথা হলো আমার যে পাত্রটা আছে এই পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট আছে কত গ্রাম, সোডিয়াম কার্বনেট আছে 15 কত গ্রাম, 15.9 গ্রাম। দেখা যাচ্ছে তো না 15.9 গ্রাম। এখন ধরো তোমার কাছে এই প্রশ্ন যদি এইভাবে দেওয়া থাকতো যে এই পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট আছে 15.9 গ্রাম, এবং তোমাকে যদি বলা হতো যে এই পাত্রের অণু সংখ্যা কত, তাহলে তুমি সহজে বলতে পারতা যে 106 গ্রামের মধ্যে অণু সংখ্যা আছে অ্যাভোগাড্রো সংখ্যক, একের জন্য কত আর 15.9 গ্রামের জন্য কত। কিন্তু আমার এই প্রশ্নের মধ্যে তারা দ্রবের অণু সংখ্যা বলে দেওয়া নাই, এই কারণে আমি আগে বের করে নিলাম। আমার প্রশ্নের মধ্যে তারা আমাকে দ্রবের ভর বলে দেয় নাই, তো এই কারণে কখনো যদি এরকম দ্রবের অণু সংখ্যা বের করতে বলে আর পাত্রের মধ্যে যদি আমাকে দ্রবের ভর বলে দেওয়া না থাকে, তাহলে সবার আগে আমি দ্রবের ভর বের করে নিব, দেন আমরা অনুসংখ্যা বের করব। আশা করি এতটুকু কথা ক্লিয়ার। এতটুকু যদি বুঝে থাকে আমি তাহলে বোর্ডটা মুছে ফেলি। আমি এক পাশে লিখে রাখছি কিন্তু এই পাত্রের দ্রবের কতটুকু ভর আছে 15.9 গ্রাম। ওকে এটা মুছে ফেলি। হ্যাঁ এবার আসি আমরা কি লিখবো, এবার দেখো আমরা মানে মূল ম্যাথের অংশ যেটা আমাকে বের করা লাগবে ওটা আমরা এখন বের করব। তো আমরা আমার আগের ক্লাসটার মধ্যে কিন্তু আমার এই কথাটা ম্যাথ করাও আছে, এভাবে দেখ কিভাবে করি। এবার দেখো যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে 6.023 ইন্টু 10⁻23টি কি আছে অণু আছে, কি আছে ওটি অণু আছে, এতটি সোডিয়াম কার্বনেট অণু আছে।
এতটি Na2CO3 এতটি সোডিয়াম কার্বনেট কি আছে, এতটি সোডিয়াম কার্বনেট অণু আছে। ঠিক আছে, এবার আসি আমি কত জনে বের করব। অতএব 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে কতটি অণু আছে, 6.023 ইন্টু 10⁻23টি বাই কত, 106টি সোডিয়াম কার্বনেট অণু আছে। এবার আসে আমাকে কত, প্রশ্ন আমি কত গ্রাম যেন আছে এখানে, 15.9। অতএব 15.9 গ্রাম সোডিয়াম কার্বনেটে কত বসাবো, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 15.9 বাই এতটি 106টি এতটি সোডিয়াম কার্বনেট কি আছে, অণু আছে। এবার জাস্ট ক্যালকুলেশন করি, আমরা মানগুলো বসাই দিই। 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 15.9 বাই 106। তো ক্যালকুলেশন করলে কয়টা অণু থাকবে বলো তো, এতটি 9.034 ইন্টু 10⁻20 এতটি সোডিয়াম কার্বনেট অণু আছে। এতটি সোডিয়াম কার্বনেট কি আছে, অণু আছে। আশা করি ক্লিয়ার। এখন আমাকে জাস্ট তারা বললো কি, আমাকে সোডিয়াম দেখো এত, আচ্ছা সব যদি সব জায়গার মধ্যে আছে কথাটা বাদ দিয়ে দাও তাও হবে। তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে এতটি সোডিয়াম কার্বনেট অণু, ওকে 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 আছে কথাটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে লেখাটা একটু মানে একটু কম কম বাংলা বোঝা যাবে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা কি করলাম, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে এতটি অণু আছে অ্যাভোগাড্রো সংখ্যক। আমরা জানি সবসময়, আমি তোমাদেরকে গত ক্লাসে যে ভিডিওটার মধ্যে বলছিলাম অলওয়েজ মাথায় রাখবো 1 মোল নিয়ে কাজ করব। তো আগে দেখো সোডিয়াম কার্বনেট 1 মোল সমান কত গ্রাম, 106 গ্রাম। সোডিয়াম 1 মোল সোডিয়াম কার্বনেট মানে কতটা অ্যাভোগাড্রো সংখ্যক। ক্লিয়ার? ওকে, এটাই লিখলাম। 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে এতটা অণু সংখ্যা আছে, একে আছে কত। আর প্রশ্ন আমাকে বলতেছে, আমি বের করে নিলাম প্রশ্নে আমার সোডিয়াম কার্বনেট আছে 15.9 গ্রাম। অতএব 15.9 গ্রামে কতটা সোডিয়াম কার্বনেট অণু আছে এটা আমরা বের করে নিলাম। আশা করি ক্লিয়ার, ম্যাথটা আশা করি ক্লিয়ার। সবাই খাতায় তুলে নাও, আমি নেক্সট ম্যাথে চলে যাব, নেক্সট টপিকসটা আলোচনা করব। সবাই স্ক্রিনশট নিয়ে নাও, যদি না লিখতে পারো আমরা নেক্সট টপিকসে যাই। এখন আসি, দেখো আমরা একটা এই ম্যাথটা বাড়ির কাজ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে প্রশ্ন দেওয়া আছে 100 মিলিলিটার 2.84 গ্রাম, এটা কত গ্রাম দেখা যাচ্ছে তো নাকি, 2.84 গ্রাম আর সোডিয়াম সালফেট Na2SO4, এই হলো আমাদের প্রশ্ন। বললো এই পাত্রে দ্রবণে ঘনমাত্রা নির্ণয় করো। চট্টগ্রাম নম্বর 23 আসছে, ওই ম্যাথটা অ্যাপ্লাই করো। সূত্র সরাসরি 1000 W সমান কি সূত্র, SMB। তো S এর মানটা বের করতে হবে, S = 1000 W বাই কত বসাবো, আমি জাস্ট করে দিতেছি। তারপরও যে 1000 এবার বসালাম ইনটু কত গ্রাম বলছে প্রশ্নে, 2.84 গ্রাম। এই যে 2.84 নিচে বসাবো সোডিয়াম সালফেটে আণবিক ভর। সোডিয়াম সালফেটে আণবিক ভর কত, এম এর মানটা জাস্ট 23 ইনটু 2 প্লাস সালফেট কত, সালফেট হলো কত 32 প্লাস 16 ইনটু 4, তো 33 দ্বিগুণে কত 46 প্লাস 32 যোগ 4 16 কত 64, 6 এর 10, 10 এর 2 12, 12 দিয়ে হাতে নিলে 1, 1 এর 4 1 এ 5, 5 এর 3 8, 8 এর 6 কত 14, 100 কত আসবে 100, সোডিয়াম সালফেট 142। তো নিচে বসাবো কত 142 বসাবো, আর ভির মান কত বলছে 100 মিলিলিটার বসাইছিল। তো ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন ক্যালকুলেশন 1000 ইন্টু 2.84 বাই 142 ইন্টু 100, তার অ্যান্সার আসছে কত 0.2 মোল। করে দিলাম, যাও করে দিলাম, তাড়াহুড়োর মধ্যে জাস্ট শেষ করে দিলাম। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো কত 0.2 মোল পার লিটার। এটা হলো আমাদের এই দ্রবণ। আমি আবার বলি, এটা দিয়ে একটা প্রশ্ন আসবে, মাস্ট বি 3 মার্কের জন্য আসবে, সুতরাং এটা তোমরা করে রাখবা। হ্যাঁ, ওকে, এবার আসি আমরা নেক্সট ম্যাথে যাব। নেক্সট টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো দ্রবণে ঘনমাত্রা লঘুকরণ। তোমাদের বইয়ের মধ্যে এই কথাটা এইভাবে লেখ দেওয়া নাই, মানে আমি জাস্ট এখন খুব গোছালো অবস্থায় বলে দিছি। আগে প্রশ্ন হলো যে ভাই আগে তোমাকে বুঝতে হবে লঘু মানে কি। লঘু মানে হালকা, লঘু মানে কি হালকা। সাপোজ মনে করো এরকম যে তুমি মনে করো ফোনে, তুমি মনে করো কি করলা, যে গ্যাসের চুলার মধ্যে যে চা বসাইলা। হ্যাঁ, তুমি চা, তোমার চা খাওয়ার প্রবল ইচ্ছা হলো,
এমন সময়ে তোমাকে মনে করে কেউ ফোন দিয়ে বসে রইল, তো তুমি ফোনে কথা বলতেছো, কি অবস্থা, ভালো আছে কিনা, তোমাকে আমি অনেকদিন দেখি না, তোমাকে অনেক মিস করি, এগুলো বলতেছো বলতেছো বলতেছো, রোমান্টিক জগতে চলে গেছো। আর এই দিক দিয়ে তুমি যে গ্যাসের চুলার মধ্যে যে চা বসাইছো, তুমি এটা ভুলেই গেছো। এখন হঠাৎ করে আধা ঘন্টা পরে মনে পড়লো, আচ্ছা আমি তো গ্যাসের চুলার মধ্যে কি করলাম, চা বসালাম। এখন তুমি যে দেখতেছো চাটা পুরোটা একবারে মানে খুব গাঢ়, এতটাই গাঢ় হয়েছে, এখন আর খাওয়ার মতো উপযোগী না, পুরো তিতে তিতে অবস্থা। তখন তুমি কি করবে, তখন তার মানে ঘনত্ব অনেক বেড়ে গেছে, তার ঘনমাত্রা অনেক বেশি হয়ে গেছে। কারণ এগুলো খুব, যেগুলো পাতলা অবস্থা থাকার কথা ঘন হয়ে এগুলো এত পরিমাণ তিতে হয়ে গেলে এখন তুমি আর খাওয়ার মতো উপযোগী না। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি, আচ্ছা তুমি এই সার পানিটা ফালাইতে পারবা না, এটাকে তোমার খাইতে হবে, কি করতে হবে? তখন তুমি বলবো ভাই একটাই সমাধান, আমি এটার মধ্যে পানি ঢালি দিব। একটু পানি ঢালি দিলে কি হয়ে যাবে, তখন তার ঘনমাত্রাটা কমে যাবে, মানে হালকা হয়ে যাবে। এই যে ঘনমাত্রাটা যে হালকা হয়ে গেছে, এটার নামই হলো লঘুকরণ। মানে সহজ কথা হলো ঘনমাত্রাটা হালকা হালকা হয়ে যাওয়াটার নাম কি, লঘুকরণ। তো আমরা এখন শিখবো দ্রবণের ঘনমাত্রা কিভাবে হালকা করা হয়, মানে লঘু করা হয়। লঘু মানে হালকা, সহজ কথা, মানে মৃদু যেটাকে বলি থাকি আর কি। মৃদু মানে ওগুলো অল্প আর কি, যেটাকে বলে না মৃদু বাতাস বইতেছে, মানে হালকা হালকা বাতাস বইতেছে। আমার কথা বুঝা গেল? তো এখন মনে করো এই একটা পাত্র নিলাম সাপোজ, এই পাত্রের মধ্যে S1 মোলারিটি মানে ঘনমাত্রা হলো S1, এবং ওইখানের মধ্যে B1 লিটার দ্রবণ আছে, মানে এখানে পানি আছে B1। এখানে এই একটা পাত্র নিলাম, এখানে পানি আছে B1 এর আয়তনের পানি আছে, আর তার ঘনমাত্রা হলো S1। এবার আমি কি করলাম, এটা ঘনমাত্রা মনে করো অনেক বেশি, ওই যে চায়ের কথা কল্পনা করো, চায়ের ঘনমাত্রা অনেক বেশি, চা আছে সামান্য একটু। এখন আমি কি করতেছি, এখন আমি এই ঘনমাত্রাটাকে হালকা করব। তখন তোমার একটা প্রশ্ন, ভাই আপনি এখানে পানি ঢেলে দেন, তো পানিতে একটা নতুন করে যে পানি যোগ করব, তো নতুন করে পানি যোগ করলে কি আগের পানি থাকবে? নতুন একটা পানির আয়তন হয়ে যাবে না? যখন আমি নতুন করে পানি যোগ করব, এই নতুন করে পানি যোগ করার পরে তার পরবর্তীতে আয়তন কি হয়ে গেল, B2 হয়ে গেল। কথা বুঝবা? শুরুতে ঘনমাত্রা S1, আয়তন B1, আমি তার মধ্যে পানি ঢেলে দিলাম। তো পানি ঢেলে দিলে মনে করো শুরুতে আয়তন ছিল 100 মিলিলিটার, কত মিলিলিটার, 100 মিলিলিটার। এখন তুমি আরো 100 মিলিলিটার পানি যোগ করো, আরো 100 মিলিলিটার পানি যোগ করো। আচ্ছা এখন কি আর আগের 100 মিলিলিটার থাকবে? এখন তো 200 মিলিলিটার হয়ে গেছে না? আগে ছিল 100, নতুন করে যোগ করছে 100, তাহলে কত হলো, 100 যোগ 100 কত, 200। তাহলে নতুন আয়তন হলো B2। এবং ওই অবস্থায় কি আগের ঘনমাত্রা থাকবে? ঘনমাত্রাটা কমে যাবে না? তখন ওই অবস্থার ঘনমাত্রা হলো কি, S2। কথা বোঝা গেল? তাহলে B1 কি, প্রাথমিক আয়তন, S1 মানে কি প্রাথমিক ঘনমাত্রা, B2 মানে কি শেষের আয়তন, S2 মানে কি শেষের ঘনমাত্রা। যখন এটা হবে তখন ঘনমাত্রা লঘুকরণের সূত্র হলো B1 ইন্টু S1 সমান B2 ইন্টু S2। এটা সরাসরি সূত্র মুখস্থ, এটা লঘুকরণের সূত্র মুখস্থ, B1 S1 সমান B2 S2। এটা দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের সূত্র, B1 S1 সমান B2 S2। তাহলে B1 এর পরিচয় কি, এখানে লিখে রাখলাম। B1 মানে প্রাথমিক আয়তন, শুরুর আয়তন। এরপর B2 মানে কি শেষের আয়তন। S1 মানে কি প্রাথমিক ঘনমাত্রা। S2 মানে কি শেষের ঘনমাত্রা। মানে সহজ কথা হলো, তুমি যখন চা হঠাৎ করে যখন মনে পড়লো তোমার চুলার মধ্যে চা ছিল, তুমি যাই দেখতেছো তার একটা আয়তন আছে, পানি আছে, কিছু হলো তো চা থাকবে, তখন তার আয়তনটা হলো B1। ওই অবস্থায় কি চার একটা ঘনত্ব আছে না, S1। এবার তুমি পানি ঢেলে দেওয়ার পরে টোটাল পাত্রের মধ্যে যা আছে তার আয়তন হলো B2, আর তার ঘনমাত্রা কমে গেল, ওটার নাম হলো S2। আর এটাকে আমরা বলি কি, আমি তাহলে দেখো তো ঘনমাত্রা কি বাড়ছে না কমছে, হালকা হয়ে গেছে না? তার মানে এটাকে বলা হয় ঘনমাত্রা লঘুকরণ সূত্র। কি সূত্রটা, B1 S1 সমান B2 S2। ওকে, আশা করি কথাটা ক্লিয়ার। এবার আসি আমরা এটা থেকে ম্যাথ সমাধান করব। ঘনমাত্রা লঘুকরণের ম্যাথ গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষায় আসে। দেখো এটা কোন বোর্ডে আসে, সিলেট বোর্ড 2024 আসে। দেখো ভাই এই ম্যাথটা খুব মনোযোগ দিবা। তো আমাকে প্রথম বলছে সেমি মোলার, আজকের আলোচনা প্রথমে আমি দেখালাম সেমি মোলার যদি কখনো বলে সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা হয় কত মোলারিটি বলো তো? সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা হয় 0.5 মোলারিটি। সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা হয় 0.5 মোলারিটি। এবার আসি দেখো আমরা ম্যাথ সমাধান করব। তো আমাকে প্রশ্ন বলতেছে বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যায়। তো আমার এই প্রশ্নের মধ্যে এমন ভাবে তারা উদ্দীপকটা দিল যে আমার এখানে এর কোনো কাজ নাই, সি এর কোনো কাজ নাই, আমি জাস্ট তোমাকে কনফিউশনের জন্য আমি এইভাবে এই ম্যাথটা দিলাম। যদিও এখানে আরেকটা ম্যাথ আছে, তবে এই ম্যাথের জন্য আমার
এরও কোনো কাজ নাই, সি এরও কোনো কাজ নাই, কারণ প্রশ্নে আমাকে শুধুমাত্র বলছে বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। তাহলে আমাকে তারা যে ডেসিমোলার দ্রবণ হলে ঘনমাত্রা কত জানি আমরা, ডেসিমোলার দ্রবণ মানে ঘনমাত্রা জানি আমরা 0.1 মোলারিটি। আমি তোমাদেরকে আজকের ক্লাসে শিখালাম যে মোলার দ্রবণ বললে ঘনমাত্রা 1 মোলারিটি, সেমি মোলার বললে আমরা ঘনমাত্রা বুঝি 0.5 মোলারিটি, ডেসিমোলার দ্রবণে ঘনমাত্রা বললে আমরা বুঝি 0.1 মোলারিটি। মনে আছে তো? তো আমাকে তারা প্রশ্নে বলতেছে যে বি পাত্রের মধ্যে কত লিটার, মানে বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। তো প্রশ্ন হলো যে ভাই আমরা আজকে যে সূত্র শিখলাম যে B1 S1 সমান B2 S2, তো এখানে প্রাথমিক আয়তন দরকার। আচ্ছা আয়তন আছে 200 মিলিলিটার, এটারও তার মানে আমার আয়তন দেওয়া আছে। এখন প্রবলেমটা হলো তারা আমাকে পরবর্তীত ঘনমাত্রা এস্ট্রোমান বলে দিচ্ছে, যে কারণ তারা কি বলছে দেখো বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে, মানে আমাকে তারা প্রশ্নে বলতেছে যে 0.1 মোলারিটি ঘনমাত্রা করার জন্য এই পাত্রের মধ্যে কতটুকু পানি আমাকে দিতে হবে। তাহলে প্রশ্ন হলো আচ্ছা তাহলে আমার আগের ঘনমাত্রাটা কই গেল? আগের ঘনমাত্রা তো প্রশ্নে দেওয়া নাই। হ্যাঁ, আগের ঘনমাত্রাটা প্রশ্নে দেওয়া নাই কথা সত্য, কিন্তু আগের ঘনমাত্রাটা বের করার সকল ক্লু দেওয়া আছে। ভাই কথাটা মাথায় আনতে হবে। তোমাকে তারা প্রশ্নে বলতেছে যে পরবর্তীত ঘনমাত্রা 0.1 মোলারিটি তৈরি করতে, পরবর্তীত ঘনমাত্রা 0.1 মোলারিটি তৈরি করতে আমাকে কি ধরনের দ্রবণ প্রস্তুত করতে হবে, মানে কি ধরনের পানি দিয়ে দ্রবণ তৈরি করতে হবে। আমার কথা কি বোঝা গেল? তাহলে প্রশ্ন হলো আমাকে তাহলে আগের ঘনমাত্রা বের করা লাগবে। তাহলে শুরুতে ঘনমাত্রা কত ছিল আমি তো জানতাম না, কিন্তু আমাকে তারা ওই ঘনমাত্রা বের করার সকল ক্লু দিয়ে দিছে। এবার দেখো কিভাবে করি, একটু বুঝো। একটু আমরা আগে ম্যাথ বের করব। পূর্ববর্তী অবস্থায় ঘনমাত্রা নির্ণয় করবো। আগে পূর্ববর্তী অবস্থায় আগে আমরা কি বের করব? ঘনমাত্রা নির্ণয়। আমরা কি করব? ঘনমাত্রা নির্ণয় করব। এবার আমরা আগে কি লিখবো? 1000 W সমান সূত্র কি জানি? SMB। তাহলে আমার S এর মান দরকার, তাহলে S ইজ ইকুয়াল টু কি বসাবো? 1000 W বাই কি বসাবো? MB। ওকে, তো 1000 ইনটু W এর মান কত আছে? W আমি বলছি গ্রামে যারা থাকবে সেটাই, W এর মান 6 গ্রাম। M মানে কি? আণবিক ভর। আচ্ছা এখানে একটু লিখে রাখি এগুলা, এখানে 6 গ্রাম। M মানে আণবিক ভর। সোডিয়াম হাইড্রোক্সাইডে কত? 40। হ্যাঁ, এরপরে আসি বির মান কত ফার্স্ট বলে দিছে? 200 মিলিলিটার। তো এখন জাস্ট মানগুলো বসাই। তো এবার মান কত বসাবো? 40 আর বির মান কত? 200। তো ক্যালকুলেশন করি আমরা। ক্যালকুলেশন 1000 ইনটু 6 বাই 40 ইনটু 200। তো ক্যালকুলেশন করলে আসতেছে কত? 0.75 মোলারিটি বা মোল পার লিটার। তাহলে আমার বুঝলাম এই বি পাত্রের মধ্যে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তার ঘনমাত্রাটা হলো 0.75 মোলারিটি। এখন আমাকে বলছে কি মোলার দ্রবণ তৈরি করার জন্য, বলো তো? ডেসিমোলার দ্রবণ না? আর ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.1 মোলারিটি না? আচ্ছা ভাই তুমি আমাকে আগে এটা বলো, 0.75 বড় নাকি 0.1 বড়? 7 বড় না 1 বড়? কমন প্রশ্ন, 7 বড়। তাহলে আমার এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা আছে 0.75 মোলারিটি। এখন আমাকে তারা প্রশ্ন বলতেছে 0.1 মোলারিটি করার জন্য কত লিটার দ্রবণ, কত লিটার, মূলত কত লিটার পানি প্রয়োজন, এটা হলো মূল কথা। এখন এই প্রশ্ন যদি আরো সহজ করে দিত, যদি তারা যদি আমাকে এখানে ঘনমাত্রা সরাসরি বলে দিত আর দিয়ে যদি বলতো যদি ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করার জন্য কি করা দরকার, তাহলে আমাকে আর এই কাজটা করা লাগতো না। তখন আমি এখন আরেকটা প্রশ্ন আমি বলি, আরেকটা একটু কথা, গুরুত্বপূর্ণ কথা। তোমাদের প্রশ্ন আসতে পারে না ভাই আপনি এই B1S1 সমান B2 S2 কেন, আমি কখন অ্যাপ্লাই করব, মানে কিভাবে বুঝবো যে এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে? তুমি সহজ ভাবে দেখবা শুরুর ঘনমাত্রা কত আর আমাকে পরবর্তী অবস্থায় ঘনমাত্রা কত বানাতে গিয়ে কি করা লাগবে যদি এটা বলে দেয়। মানে ধরো দুইটা ঘনমাত্রা বলছে, একটা ঘনমাত্রা প্রথম ঘনমাত্রাটা বেশি আর পরবর্তী ঘনমাত্রাটা ধরো কম। এখন পরবর্তী ঘনমাত্রা বলতেছে আমার দ্রবণটাকে পরবর্তী ঘনমাত্রায় নেওয়ার জন্য কি ব্যবস্থা নিতে হবে, মাথায় রাখতে হবে B1S1 সমান B2S2। বাইরের কথা কি বোঝা গেল?
মানে আমি আবার বলি, ধরো তোমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রে ঘনমাত্রা মনে করো 10 মোলারিটি। কত মোলারিটি? 10 মোলারিটি। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে এই দ্রবণের ঘনমাত্রাটা 2 মোলারিটি করার জন্য কি ব্যবস্থা নিতে হবে, তখন তুমি সরাসরি মুখস্থ রাখবা যে এখানে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ সূত্র, মানে B1S1 সমান B2S2। মানে সহজ কথা হলো শুরুতে ঘনমাত্রা বেশি, পরবর্তীতে ঘনমাত্রা কম। এই পরবর্তী ঘনমাত্রা কম যখন প্রশ্নে মেনশন করে দিতেছে, আর এটা বানানোর জন্য কি ব্যবস্থা নিতে হবে যখন প্রশ্নে বলে দিবে, তখনই B1S1 সমান B2S2। তো আরেকটা কথা হলো যে ভাই আমি এটা দেখে তো বুঝতে পারতেছি না, এই কারণে তুমি আগে দেখলাম যে শুরুতে আমি আগে দেখলাম এটা আসলে এটার প্রকৃত অর্থে ঘনমাত্রাটা কত আছে, আমি বের করে দিলাম যে আসলে প্রকৃত অর্থে ঘনমাত্রাটা হলো 0.75 মোলারিটি। আরেকটা বলছে আমাকে ডেসিমোলার দ্রবণ তৈরি করার জন্য। এখন ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা আমরা মুখস্থ জানি 0.1 মোলারিটি। তার মানে ঘনমাত্রা শুরুতে ছিল বেশি, এখন আমাকে কম করার জন্য বলতেছে। আর কম করার জন্য বললে আমরা বুঝতে পারতেছি দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করব। আশা করি এগুলো তোমার সবার খাতায় লেখা হয়ে গেছে। তো এবার যদি লেখা খাতায় হয়ে যায় তাহলে এবার আসি আমরা আমাদের মূল উদ্দেশ্য, মূল কাজটা করব। মূল কাজটা হলো এবার আমরা লিখবো দ্রবণের লঘুকরণ সূত্র হতে পাই, এবার এই ম্যাথের পরবর্তী অংশ, দ্রবণের লঘুকরণ সূত্র হতে, সূত্র কি? B1S1 সমান B2S2। ঠিক আছে, তো আগের আনসারটা কত ছিল? 0.75। হ্যাঁ, তো এখানে আমরা B1 এর মানটা কত? B1 এর মানটা হলো 200 মিলিলিটার। ঠিক আছে, S1 এর মানটা আমরা বের করছি 0.75 মোলারিটি। আর S2 তারা আমাকে বলতেছে কি 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 মোলার দ্রবণ? ডেসিমোলার। আর ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত আমরা জানি? 0.1 মোলারিটি। আর আমাকে তার মানে B2 এর মানটা বের করতে বলছে। আসলে আমাকে কত লিটার দ্রবণ তৈরি করতে, মানে কত লিটার পানি দিতে হবে। এবার B2 এর মানটা লাগবে, বসাবো। তো B2 = B1S1 বাই কি S2। তাহলে B1 এর মান কত? 200। S1 এর মান কত? 0.75। আর S2 এর মান কত? 0.1। ক্যালকুলেশন করলে মেবি 1500 আসবে। তারপর আবার করি, 200 ইন্টু 0.75 0.1, হ্যাঁ 1500 মিলিলিটার। 1500 মিলিলিটার বা কত লিটার? 1.5 লিটার। আমাকে ফার্স্ট বলছে বি পাত্রের দ্রব্য দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করা প্রস্তুত হবে, অতএব 1.5 লিটার। অ্যান্সার 1.5 লিটার। আশা করি ভাই এই ম্যাথটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমরা এই ক্লাসে তোমাদের সাথে দুইটা সূত্র নিয়ে আলোচনা করা হলো, একটা হলো দ্রবণের ঘনমাত্রা রিলেটেড, আর একটা হলো দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ। মানে টোটাল আলোচনাটা মূলত আসলে অ্যাকচুয়ালি ঘনমাত্রা নিয়ে হয়ে গেছে। এখন এছাড়াও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, আজকে যে পুরো ঘন্টা যতটুকু আলোচনা করলাম, যতটুকু সময় আলোচনা করা হলো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ভাইকে তোমরা কমেন্ট বক্সে বলে দিবা, ইনশাআল্লাহ ভাই এটা নিয়ে সমাধান করব। আবারও বলি, সুরেশও বলি যে সবাই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবা। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। শেষ করার আগে আবার একটু বলি, বোর্ডটা আবার দেখাচ্ছি, যেন যদি কেউ না লিখে থাকো স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, স্ক্রিনশট মেরে নাও। আমি জাস্ট দেখানোর জন্য এক ফটো দাঁড়ালাম। ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাসটা এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।